হ্যালো সবাইকে, আজকে একটা কে ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি, যেখানে 36 বছরের একজন ভদ্রলোক 18 বছরে এসে কিভাবে ওর টিনেজ লাইফের সাথে অ্যাডজাস্ট করে তাই জানবো। এটা হচ্ছে পার্ট 7। আগের পার্টগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো শুরু করা যাক। এরিনের মনে পড়ে একদিন বারের এক এমপ্লয়ি ইলকনকে বস বলেছিল। সে তখন বারে আসে ইলকনই ওই বারের আসল ওনার কিনা এটা কনফার্ম হওয়ার জন্য। আর কথায় কথায় ওয়েটারের থেকে জানে যে ইলকনই ওই বারের ওনার। এদিকে সেদিন রাতে বারে অন্য এক স্টুডেন্টের বাবা আসে, ওকেও ড্রিঙ্কের সমস্ত টাকা দিতে বাধ্য করে ইলকন। পরে ওই স্টুডেন্টের বাবার সাথেই দাজুম দেখা করতে আসে, কিন্তু উনি কথা বলতে চাননি। ঠিক সেই সময় দেওকজিনের ফোন থেকে দেয়ং মেসেজ করে যে শনিবার রাত 8টার সময় ইলকনের ব্যাপারে মিটিং আছে, আসতে। আর পেরেন্টস গ্রুপে মেসেজ পাঠায় যে ইলকনের দুর্নীতি নিয়ে আলোচনা হবে, সবাইকে শনিবার রাত 8টার সময় আসতে হবে। যে আসবে না ধরে নেওয়া হবে যে সেও ইলকনের এই দুর্নীতির সাথে যুক্ত, তাই ওর এগেনস্টেও দেওকজিনের লয়ার লিগ্যাল স্টেপ নেবে। এসব তো দেয়ং আর এরিন করেছিল দেওকজিনের ফোন নিয়ে। দেওকজিন এখন কিছুতেই যেতে চায় না মিটিংয়ে। ওকে তখন টিচার হেইন আসবে এই কথা বলে ওকে পাঠায়, আর কি কি করতে হবে এটাও বলে দেয়। দেওকজিন মিটিংয়ে এসে বলে, আমাদের পেরেন্টসদের উচিত বাচ্চাদের ওপর বিশ্বাস রাখা। আমরা যদি এইভাবে টাকা দিয়ে ওদের ফিউচার কিনতে থাকি তাহলে ওদের ভালো কিছু করার ইচ্ছেটাই চলে যাবে। যেরকম এলকন আগে কিন্তু এরম ছিল না। ওর বাবাকে টাকা দিতে দেখেছিল ওর স্কুল লাইফে, তারপর থেকেই ও মনে করে যে টাকা দিয়ে সবকিছু হবে। তো আমাদের ছেলেমেয়েরাও যাতে এরম না হয়ে যায়, তাই এইসব আমাদেরই বন্ধ করতে হবে। সব শুনে জাসুংয়ের বাবা বলে, এখন যদি আমরা সব সত্যিটা স্বীকার করেও নিই তো আমাদের ছেলেদের ভোগ করতে হবে এর পরিণতি, তাই তা এখন আমরা করতে পারবো না। তখন দাজং বলে, আপনারা বলুন তো আপনাদের ছেলেরা কি খুশি হবে যখন জানবে যে ওরা টাকা দিয়ে খেলছে? ওরা দিনের পর দিন প্র্যাকটিস করে নিজেকে তৈরি করছে টিমে চান্স পাওয়ার জন্য, কিন্তু যখন জানবে যে ওদের এই কষ্টের কোনো দাম নেই, ওদের বাবা মা টাকা দিয়ে ওদের জায়গাটা কিনেছে, তাহলে কি ওরা নিজেদের সম্মান করতে পারবে না আমাদের মতো পেরেন্টসদের সম্মান করতে পারবে? তখন জাসুংয়ের বাবা মনে করে জাসুং বলেছিল যে ওনাকে ওর বাবা বলতে লজ্জা হয়, তাই পেরেন্টসরা সেরকম কিছু বলতে পারে না, তাও ওরা রাজি হয় না। কারণ স্পোর্টস ম্যানেজমেন্ট ইনভেস্টিগেশন করলে ঘুষ দেওয়ার ব্যাপারটা উঠবে, আর যাদের পেরেন্টসরা ঘুষ দিয়েছে তাদের বাচ্চাদের ফিউচার নষ্ট হবে। তখন দাজুন অন্য একটা অপশন দেয় যে ইলকন একটা বার চালায়, টিচার হয়ে বার চালায়, এটা জানতে পারলে এডুকেশন ডিপার্টমেন্ট নিশ্চয়ই ওর এগেনস্টে কোনো স্টেপ নেবে। এতে পেরেন্টসদের কোনো অসুবিধে ছিল না, ওরা সবাই ইলকনের এগেনস্টে যেতে রাজি হয়। দাজুংয়ের অফিসে একজন কলিগ ছিল জিতাই, যার কাজ ছিল স্ট্রিং অপারেশন করা। ওকে দাজুং সব তথ্য দেয় আর ও কাজে লেগে যায়। ইলকনকে ওর এক এমপ্লয়ি ফোন করে জানায় যে বারে পুলিশ এসেছে। এদিকে কলেজের এক কোচও ওকে ফোন করে জানায় যে জেবিসি ওদের ক্যাম্পাসে এসেছে আর ঘুষ নেওয়ার ব্যাপারে খোঁজ খবর করছে। ইলকন বারে এসে দূর থেকে দেখে যে এরিন পুলিশ নিয়ে এসেছে। তখন ও আর ভেতরে ঢোকে না। সেই সময় দাজুং মেসেজ করে ইলকনকে স্কুলের জিমে দেখা করতে বলে। জিমে এসেই প্রথমে ইলকন চেক করে যে দাজুং আবার কোনো রেকর্ডিং করছে কিনা, কিন্তু দেখে না সেরকম কিছু করছে না। দাজুংও বলে, আমি ওসব কিছুই করছি না। দাজুং বলে যে ও পুলিশকে বারের ব্যাপারে সব জানিয়েছে, পুলিশ ইনভেস্টিগেশন শুরু করলে ওর ঘুষ নেওয়ার ব্যাপারটাও জেনে যাবে, তাই ও যেন নিজেই পুলিশের কাছে যায়। ইলকন বলে বারটা ওর ভাইয়ের নামেই কেনা, তাই পুলিশ ওর কিচ্ছু করতে পারবে না। আর ঘুষ নেওয়ার কথা জানাজানি হলে আমি বলবো তুমিও ঘুষ দিয়েছো, হয়তো টাকা দাওনি কিন্তু অন্যভাবে দিয়েছো। কথায় কথায় ইলকন এটাও জানায় যে যেসব পেরেন্টসরা টাকা দিয়েছে তারা হয়তো খেলার টিমে চান্স পেয়ে গেছে, কিন্তু স্পোর্টস কোটাতে কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না, কলেজের কোচরা তা হতেও দেবেও না। বাবা মারা যখন ছেলে মেয়েদের ওপরই ভরসা রাখতে পারে না, তখন তাদের থেকে এইভাবেই টাকা লুট করাই উচিত। এই কথা শুনে দাজুং রেগে গিয়ে বলে, তুমি একজন টিচার হয়ে এরকম ধরনের কথা বলছো? এইসব কথা কাটাকাটি হচ্ছিল, সেই সময় ইলকন এগিয়ে যায় দাজুংকে মারতে। তখনই দেওকজিন ঢোকে ওখানে, আর মারটা দেওকজিনের দিকে ট্রান্সফার হয়ে যায়। সেই সময় এক এক করে সব গার্জেনরা বেরোয় আর ইলকনের এগেনস্টে সাক্ষী দেবে বলে। ইলকন প্রথমে তো বলে যে আপনারা যা বুঝছেন তা ভুল বুঝছেন, এইভাবে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওরা কেউই শুনতে চায় না। তখন ইলকন রেগে গিয়ে বলে এসবের জন্য দাজুংই দায়ী, তাই ওকে মারতে যায়। দাজুং তো মার্শাল আর্ট জানতই, তাই ইলকনকে একঘায়ে কুপোকাত করে দেয়।
তখনই এরিন পুলিশ নিয়ে আসে আর পুলিশ ইলকনকে ধরে নিয়ে যায়। স্কুলের প্রিন্সিপাল সবার কাছে ক্ষমা চায় আর নতুন কোচ নিয়োগ করে। জাসুং আর ওর বাবার মধ্যে যে একটা বরফ ছিল ওটাও গলে যায়। এরপরে জাসুং এসে সিউকে ওর বুলি করার জন্য সরিও বলে। নেক্সট সিনে দেখি দাজুংয়ের সাথে দেইয়ং এর এক এক্স কলিগের দেখা হয়। ওর থেকে দাজুং জানতে পারে যে দেইয়ং জব ছেড়েছে কারণ ওর বস ওর ফ্যামিলিকে ইনসাল্ট করেছিল। দাজুং ভাবে এখানেও আমাদের জন্য দেইয়ংকে স্যাক্রিফাইস করতে হলো। দেইয়ং ও ওর বাবার সাথে একটা রেস্টুরেন্টে খেতে আসে। দেইয়ং এর বাবা বলে দাজুং এর জন্য আমার খুব খারাপ লাগে। খুব কম বয়সে মা হয়ে বাচ্চাদের দেখাশোনা করা, জব করা, সাথে আমারও খাওয়া দাওয়া, ওষুধপত্র এসব দেখাশোনা করা, অনেক স্ট্রাগল করতে হচ্ছে মেয়েটাকে। এদিকে দেইয়ং ওদিকে দাজুং ভাবতে থাকে উল্টো দিকের মানুষটা তাদের জন্য কত কিছু করেছে, কিন্তু কেউই কাউকে এর জন্য অ্যাপ্রিসিয়েট করেনি কোনোদিন। স্কুলের অ্যানুয়াল ফাংশনের জন্য সিয়া, জিহো আর দেইয়ং ফটো বুথ তৈরি করছিল। সেই সময় সিয়ার মাথায় একটু আঘাত লাগে। তখন জিহো আর দেইয়ং এগিয়ে যায়। দেইয়ং সিয়ার যেখানে লেগেছে সেখানে হাত দিতে গেলে জিহো ওর হাতটা ধরে ফেলে, বলে তুমি টাচ করবে না। দেইয়ং বলে কেন টাচ করব না? জিহো তো জেলাসির থেকে বলেছিল, কিন্তু কি বলবে অ্যান্সারে ভেবে না পেয়ে বলে যে তোমার হাত নোংরা তাই তুমি টাচ করবে না। এটা শুনে সিয়াও ছিটকে যায়, বলে ইস তুমি নোংরা হাত দিয়ে আমাকে টাচ করছো, এই বলে রেগে মেগে ও বেরিয়ে যায়। তখন দেইয়ং জিহোকে জিজ্ঞেস করে তুমি কি সিয়াকে পছন্দ করো? জিহো বলে নিজের চরকায় তেল দাও, এই বলে সেও চলে যায়। এরপরে সেখানে আসে জাসুং। সে দেইয়ংকে জিজ্ঞেস করে তুমি কি সিয়াকে পছন্দ করো? দেইয়ং বলে অফকোর্স পছন্দ করি। জাসুং জিজ্ঞেস করে রোম্যান্টিক্যালি? তা শুনে দেইয়ং তো ফায়ার হয়ে যায়, বলে কি উল্টোপাল্টা বলছো, ওরম কখনো হবে না। জাসুং বলে না হওয়াটাই ভালো, কারণ সিয়াকে আমি পছন্দ করি, সিয়া শুধু আমার। তা শুনে দেইয়ং তো খুব রেগে যায়, কিছু বলতে তো পারে না, মনে মনে ভাবে বন্দুক যদি থাকতো না আমার কাছে এখন এক্ষুনি গুলি করে দিতাম। জাসুং চলে গেলে দেইয়ং ভাবে এইসব ছেলেদের থেকে তার মেয়েকে রক্ষা করতেই হবে, সব ছেলেরাই নেকড়ের জাত। এরপর আমরা দেখি সিয়ার পার্ট টাইম জবের জায়গায় জিহো এসেছে আর ও প্রপোজ করতেই যাচ্ছিল, ঠিক সেই সময় জাসুংও আসে। একটা বাই ওয়ান গেট ওয়ান অফারে ড্রিঙ্ক কেনে, তার মধ্যে একটা নিজে নেয় আর একটা সিয়াকে দেয়, বলে একটা আমার লাগবে আর ফ্রিটা তো ফেলেই দিতাম তাই আমি এটা তোমাকে দিলাম। সিয়া কিছু বলার আগেই জিহো ক্যানটা কেটে ড্রিঙ্কটা খেতে শুরু করে। জাসুং আর জিহোর মধ্যে একটা জেলাসির দৃষ্টি বিনিময় হয়। সেই সময় দেইয়ং ওখানে পৌঁছয়। দেখি ওরা তিনজনই ডিপার্টমেন্টাল স্টোরের বাইরে দাঁড়িয়ে আছে সিয়াকে বাড়ি পৌঁছে দেবে বলে। সিয়া বেরোলেই জিহো বলে যে চলো বাড়ি পৌঁছে দিই। সিয়া ওর সাথে যেতেই যাচ্ছিল, ঠিক সেই সময় দেইয়ং বলে ওঠে তোমার বাবা আমাকে কিছু কথা বলেছে তোমাকে জানানোর জন্য, তাই তুমি আমার সাথে চলো, রাস্তায় যেতে যেতে বলে দেব। সিয়া তখন দেইয়ং এর সাথেই বাড়ির দিকে রওনা হয় আর বাকি দুজন রাগে দুঃখে নিজেদের বাড়ির দিকে রওনা দেয়। রাস্তায় সিয়াকে দেইয়ং জিজ্ঞেস করে জিহো বা জাসুং এর মধ্যে কাউকে ওর পছন্দ কিনা। সিয়া বলে পাগল নাকি, জিহোকে আমি সেই ছোট্টবেলা থেকে চিনি, ও আমার খুব ভালো বন্ধু ছাড়া আর কিছুই নয়। আর জাসুং ওকে দেখলেই তো আমার মনে পড়ে ও কিভাবে সিউকে বুলি করতো, তাই ওকে পছন্দ করার প্রশ্নই ওঠে না। দেইয়ং মনে মনে বেশ খুশি হয় কথাগুলো শুনে। এরপর দেইয়ং যখন সিয়াকে ছেড়ে দিয়ে ফিরছিল তখনই ওই মিস্টিরিয়াস লোকটা আবারও ফটো তোলে। আর এই ফটোগুলো তুলে ও তারিখ, স্থান, কাল, পাত্র সবকিছুই নোট করে রাখতো আর লেখে যে আগামীকাল আমাদের প্ল্যান এক্সিকিউট করা হবে। জেবিসির অফিসে 4 জন নিউ জয়েনি জানতে পারে যে একজনকে ফায়ার করা হবে, 3 জন থাকবে। ওরা ভেবে দেখে যে সবার কাছেই কোনো না কোনো প্রোগ্রাম আছে, কিন্তু দাজুংয়ের কাছে কোনো পার্মানেন্ট প্রোগ্রাম নেই। সেই দিনই দাজুংয়ের কাছে ডিভোর্স নিয়ে একটা প্রোগ্রাম হোস্ট করার অফার আসে। সেই নিয়ে এরিনের সাথে ডিসকাস করে, এরিন শোটা করতে না বলে, কিন্তু দাজুং বলে এটাই ওর লাস্ট চান্স, না হলে হয়তো ওকে ফায়ার করা হবে। এরিন দেইয়ংকে এসব জানায়। এরিন আসলে চিন্তায় ছিল, একবার অলরেডি দাজুংয়ের ডিভোর্স নিয়ে ইন্টারনেটে শোরগোল পড়ে গিয়েছিল, এবারেও কিছু ওরকম না হয়ে যায়। দেইয়ং বলে দাজুং যদি করতে চায় তো করুক, ও ঠিক জানে কিভাবে এসব হ্যান্ডেল করতে হয়। এরপরে দেইয়ং আসে দাজুংয়ের সাথে দেখা করে ওর মুড লিফট করতে, বলে তোমায় টিভিতে দেখে খুব কনফিডেন্ট লাগে, তুমি কখনো কোনো কাজে ভুল করো না,
আমি শিওর যে তুমি আমাদের দেশের অনেকের কাছে ইন্সপিরেশন, যেহেতু তুমি এত বছর পরে তোমার কেরিয়ারটাকে নতুন করে খুব সুন্দরভাবে তৈরি করছো। দাজুংয়ের মুড একটু ভালো হলে তেইয়ং ওখান থেকে চলে আসে। আসার সময় রাস্তা ক্রস করার সময় দেখে একটা বাচ্চা গাড়ির সামনে চলে এসেছে। ওকে বাঁচাতে গিয়ে দেইয়ংয়ের অ্যাক্সিডেন্ট হয়, হসপিটালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পরে উঠে দেইয়ং আয়নায় দেখে ওর অরিজিনাল ফেসটা ফিরে পেয়েছে। সেই সময় দাজুং কাঁদতে কাঁদতে আসে আর দেইয়ংকে হাগ করে। পরে সিইউ আর সিয়াও আসে ওদের বাবার সাথে দেখা করতে। সব আগের মতো নর্মাল হয়ে গেছে দেখে দেইয়ং একটু রিলিফ পায়। দাজুং জিজ্ঞেস করে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, তা মনে করার চেষ্টা করছে দেইয়ং। সেই সময় কারোর ডাকে ঘুম ভাঙে। দেখে যে বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল ওর মা ডাকছে, মানে এতক্ষণ দেইয়ং স্বপ্ন দেখছিল। হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে দেইয়ং ওর মেয়েকে দেখতে আসে, কিন্তু ওখান থেকে সিয়া তখন ডিউটি শেষ করে চলে গেছে। সিয়া বাড়ি ফেরার সময় এমন একটা গলি নিত যেটাতে সেরকম কোনো আলো সিসিটিভি কিছুই ছিল না। দেইয়ং আগের দিন যখন ছাড়তে এসেছিল তখন বলেছিল ওই রাস্তা দিয়ে যেতে না, কিন্তু সিয়া শোনে না, ওই রাস্তা দিয়েই ও যাতায়াত করে। আজকে ওই রাস্তায় সন্দেহজনক কাউকে দেখতে পায়। সিয়াকে আসতে দেখে ওই ব্যক্তি বেরিয়ে আসে। সিয়া তখন উল্টো দিকে ছোটা শুরু করে, কিন্তু ছেলেটা ধরে ফেলে। দেইয়ংয়ের মনেও কিছু একটা কু ডাকছিল। সিয়া ওই ছেলেটাকে মার্শাল আর্টের প্যাঁচে ফেলে ধরাশায়ী করে দেয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যে দাজুং আর সিয়া একসাথেই মার্শাল আর্ট প্র্যাকটিস করত। আর সিয়া খুব ভালো ছিল মার্শাল আর্টে, ও টিচার বলেছিল এমএমএ ফাইটার হতে। কিন্তু ছেলেটা একটা চাকু বের করে, এর সাথে লড়ার কোনো টেকনিক সিয়ার জানা ছিল না। সেই সময় সিয়া হর্ন টাইপের একটা গেজেট বাজায়, যেটা দেইয়ংই আগের দিন দিয়েছিল, যদি কোনোদিন বিপদে পড়ে তাহলে ওটা বাজাতে বলেছিল। ঠিক সেই সময় দেইয়ং এসে ছেলেটাকে একটা কিক করে, আর এরপরেই দেখি সবাই পুলিশ স্টেশনে। দাজুং আসে, সেও পুলিশ স্টেশনে ওই ছেলেটাকে মারতে শুরু করে। এরপরে দাজুং এর মা আসে, ও মারতে শুরু করে। আর দেইয়ংই বা বাকি থাকে কেন, ও ধোলাই শুরু করে দেয় পুলিশ স্টেশনের মধ্যে। এদিকে পুলিশরা ছেলেটার আইডি কার্ড নাম্বার মিলিয়ে দেখে যে ওর এগেনস্টে মেয়ে ঘটিত অনেক অভিযোগই আছে, আর ব্যাগ হাতড়ে দেখে যে সিয়ার অনেক ছবি আছে। আসলে আমরা যে দেখতাম দেইয়ং এর ফটো তুলতে, ওটা আসলে সিয়ারই ফটো তুলতো। দেইয়ংকে সিয়ার সাথে অনেকবার দেখেছিল বলে দেইয়ং এর ফটোও তুলতো। পুলিশ এইসব ফটো দেখছে, সেই সময় আরেক পুলিশ এসে জিজ্ঞেস করে ওদের কি করব, ওরা সাসপেক্টকে মারছে। সিনিয়র এক পুলিশ অফিসার বলে যে এক কাজ করো। তারপরে দেখি পুলিশ স্টেশনে সিসিটিভি ক্যামেরা ঢেকে দিচ্ছে, মানে যত পারে মারুক, ছেলেটাকে পুলিশ দেখতে পাচ্ছে না। পরের সিনে দেখি জিহুন ওর ভাইজিকে নিয়ে জেবিসির অফিসে এসেছে। ভাইজি আয়া আসেনি, সেই জন্য ওকে সঙ্গে নিয়ে এসেছে। জিহুনের জেবিসিতে একটা ইন্টারভিউ আছে। ইউমি জিহুনের ইন্টারভিউ নেয়। দর্শকদের প্রশংসা পাওয়ার জন্য ইউমি জিহুনকে কিছু কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করে। ভাইজি যেহেতু সঙ্গে আছে জিহুনের, তাই জিজ্ঞেস করে ও বিয়ে করবে কিনা, বিয়ে করলে কেমন মেয়ের সাথে বিয়ে করবে, ভাইজির মা কোথায়, এইসবই জিজ্ঞেস করে। যদিও এসব প্রশ্ন করার কোনো কথাই ছিল না, তাও জিহুন বেশ ভালোভাবেই এগুলো হ্যান্ডেল করে। এখানে এসে জিহুনের ভাইজির সাথে দাজুংয়ের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু বাচ্চাটা জিহুনের সাথে খুব একটা ভালো মুখে কথা বলে না, ওকে বাবাও বলতে চায় না, কাকুই বলে। জিহুন দুঃখ করে দাজুংকে বলে, জানি না মেয়েটা কবে আমার সাথে ভালোভাবে কথা বলবে। এদিকে দেওকজিন আবার হেইনকে পাবলিকালি প্রপোজ করার জন্য ব্যবস্থা করেছে, কিন্তু হেইনের তো এসব পছন্দ নয়। জিজ্ঞেস করে এসব প্রিপারেশন কি আপনি করেছেন? দেওকজিন আগের দিনের মতোই বলে, না না, এসব কেউ করে নাকি, আমি করিনি। তারপর হেইনের আড়ালে ফোন করে বলে এসব সরাতে। দেওকজিন আবার প্রপোজ করে হেইনকে, এবারেও হেইন রিজেক্ট করে, বলে আপনি একটু বোকা টাইপের। এটা শুনে দেওকজিনের আজকেও মন ভেঙে যায়। এর পরের সিনে দেখি দাজুং রাস্তায় এক বয়স্ক লোককে ঠেলাগাড়ি ঠেলে সাহায্য করছে। ওই বয়স্ক ভদ্রলোক বলে, তুমি আমার হেল্প করেছো, আমিও তোমার হেল্প করতে চাই। এখানে বলে রাখি, এই বয়স্ক ভদ্রলোকের বাড়িতে দেইয়ং যখন জব করতো তখন গেছিল ওয়াশিং মেশিন রিপেয়ার করতে। অন্য কাস্টমারের থেকে এই বয়স্ক লোকের ব্যবহার খুব ভালো ছিল। দেইয়ংকে বসিয়ে চা খাইয়েছিল, আর ওখানেই দেইয়ং একটা বই দেখেছিল যাতে লেখা ছিল কম বয়সে যাওয়ার উপায়। তারপরেই একদিন দেইয়ং এর বয়স কমে 18 হয়েছিল।
সিয়াদের স্কুলের অ্যানুয়াল ফাংশনে কিছু ছবি দেইয়ং কাম উইয়ং দাজুংকে পাঠিয়েছিল। দাজুং ওই ফটোগুলো দেইয়ং মানে ওর এক্স হাজবেন্ডকে পাঠায়। ফটোগুলো পেয়েই দেইয়ং এর একটু পুরনো দিনের কথা মনে পড়ে। দেইয়ং দাজুংকে জিজ্ঞেস করে কোথায় আছে। দাজুং বলে অফিসে আছে। তখন দেইয়ং দাজুংকে ওয়েট করতে বলে, ও জেবিসির অফিসে আসছে। যখন অফিসের বাইরে পৌঁছয় তখন জিহুনের ইন্টারভিউ টেলিকাস্ট হচ্ছে। ওখানে জিহুনকে যে জিজ্ঞেস করা হয়েছিল কেমন মেয়েকে বিয়ে করবে, তাতে জিহুন মেয়েটার যে ক্যারেক্টারিস্টিকের কথাগুলো বলেছিল তা হুবহু দাজুংয়ের সাথে মিলে যায়। দাজুংও অফিসের বাইরে ওয়েট করছিল দেইয়ং এর জন্য। ও ইন্টারভিউ দেখে বলে এরম পারফেক্ট মেয়ে কোথায় পাওয়া যাবে। তখন জিহুন পেছন থেকে এসে বলে এখানেই পাবো। এই সব কথা নিয়ে দাজুং আর জিহুন হাসাহাসি করছিল। জিহুনের ইন্টারভিউ শুনে আর দাজুংকে জিহুনের সাথে প্রাণ খুলে হাসতে দেখে দেইয়ং একটু পিছিয়ে যায়। দাজুংয়ের সাথে আর দেখা করে না। ও ভেবেছিল ওই দিনই সত্যিটা ওকে বলে দেবে, কিন্তু ও বলতে পারেনি। তো আজকের পার্টটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে চলে আসবো। টাটা।